নমস্কার, পোস্ট এডিট আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জমদের নিয়ে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবার চোখ ছিল সেখান থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের এই সভার পর আমার মনে হয় শুধু এই বাংলায় নয়, যেভাবে তিনি একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যেভাবে আক্রমণ করেছেন, ওয়াকফ সংশোধনী আইনে এই প্রতিবাদ যেভাবে আজ গোটা বাংলা জুড়ে হচ্ছে, তার মধ্যে মুর্শিদাবাদে কেন এই অশান্তি হলো, কারা এর পিছনে রয়েছে, সরাসরি তিনি বিএসএফের দিকে আগুন তুলেছেন এবং বাইরে থেকে লোক এনে বিএসএফই নাকি এই অশান্তি পাকিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন, তাহলে স্থানীয় পুলিশ বা এ রাজ্যের পুলিশ প্রশাসন তারা কী করছিলেন? যদিও আজ একটি সিট গঠন হয়েছে গোটা বিষয় বা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য, কিন্তু যেভাবে এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ কর্মসূচি একটা ধ্বংসাত্মক রূপ নিয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদে, যেখানে সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুরে আমরা যে ছবি দেখেছি, যেখানে প্রচুর মানুষ আজ ঘর ছাড়া, যারা আজ মুর্শিদাবাদ ছেড়ে কেউ মালদার শরণার্থী শিবিরে রয়েছে, তা তো এক কথায় ভয়াবহ। তাদের সেই যন্ত্রণার ছবি আমরা অবশ্যই দেখিয়েছি, তাদের এই হাহাকারের ছবি আমরা দেখিয়েছি, কতটা আতঙ্কিত আমরা সেই ছবিও দেখিয়েছি। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ ছড়িয়েছেন বা আক্রমণ শানিয়েছেন বলা ভালো বিজেপিকে, সেই দিক থেকেই কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে শুরুতে আমরা আজকের টকিং পয়েন্ট কি, আজকে এই নেতাজি ইন্ডোরের সভা থেকে কিভাবে তিনি যে আক্রমণ চাইছেন তার আসল লাইনগুলো কি, রাজনৈতিক বিশ্লেষণ আমরা অবশ্যই করার চেষ্টা করবো আমাদের আলোচনায়। তবে তার আগে আমরা আজকে টকিং পয়েন্ট বলবো, শান্তি ফেরানোর শর্ত কি ভোট, ইমাম মুয়াজ্জমদের বৈঠকে 26-এর ইঙ্গিত মুখ্যমন্ত্রী, অশান্তির দায় চাপালেন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর, দুষ্কৃতীরা সীমান্ত পারে, রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তায় নীরব, দায় কেন্দ্রের, নেতাজি ইন্ডোরের সভায় রাজনীতির গন্ধ। খুব স্বাভাবিকভাবেই ওয়াকফ আইন বা ওয়াকফ বিল নিয়ে যে নতুন করে ওয়াকফ সংশোধনী বিল তৈরি হয়েছে, যেখানে দুটো কক্ষে সংসদে দুটো কক্ষেই পাস হয়েছে, রাষ্ট্রপতি তাতে সই করেছেন, আইন হিসেবে রূপান্তরিত হয়েছে। তারপরেও আমরা জানি অনেক মামলা, প্রায় 72টির মতন মামলা আজ সুপ্রিম কোর্টে ছিলেন এবং আজকে শুনানিও হয়েছে, এবং যেখানেও মুর্শিদাবাদের এই অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতির বেঞ্চ, এবং সেখানে বলেছেন যেখানে এই বিষয় নিয়ে মামলা চলছে তাহলে কেন অশান্তি হচ্ছে। আগামীকাল এটা নিয়েও শুনানি রয়েছেন সুপ্রিম কোর্টের বেঞ্চে। তবে কেন এই অশান্তি হচ্ছে, এই বাংলার পরিস্থিতি আজকে এরকম অস্থির কেন, আমরা চেষ্টা করব আলোচনা করার মাধ্যমে। তার আগে আমাদের উপস্থিত সবাই যারা আছেন তাদের সবাইকে আলাপ করিয়ে দেবো। আমার একদম ডান দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিস, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত। প্রীতম, আপনাকেও স্বাগত। আমার বাদিকে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র। শক্তিদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন টিএমসির তরফ থেকে সমর্থক অনিন্দ্য সিংহ রায়। অনিন্দ্যদা, আপনাকেও স্বাগত। অনুষ্ঠান শুরু করব, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই সভা থেকে যে বিষয়টা সবথেকে বেশি আমাদের কাছে মনে হয়েছে যে নিউজ পয়েন্ট, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন। এবং এই আক্রমণ নিয়ে অবভিয়াসলি সবার মধ্যেই একটা প্রতিক্রিয়া তো এসছেই। শুরুতেই আমরা চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটা শোনাতে, তারপরে আলোচনা শুরু করব। কি বলেছেন অমিত শাহ, শুনবো। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন।
অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে, এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো। খুব পরিষ্কার, খুব স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলার চেষ্টা করলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গোটা পরিকল্পনা করেছেন বা পরিকল্পনাকারী, অর্থাৎ এবং যেভাবে তিনি প্রধানমন্ত্রীর কাছে বলেছেন যে আপনি কন্ট্রোল করুন, অর্থাৎ নালিশ জানানো হয়েছে বলা ভালো প্রধানমন্ত্রীর কাছে। আমরা এই বিষয় নিয়ে শুরুতেই আমি আজকে প্রীতমের কাছে যাব। প্রীতম, অবভিয়াসলি বলা হচ্ছে যে বাইরে থেকে লোক এনে পরিকল্পনা করে এই দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে, এবং যেখানে সরাসরি বিজেপির নাম করে বলা হচ্ছে, এবং পাশাপাশি বিএসএফকেও একযোগে আক্রমণ করেছেন, এবং বলা হয়েছে যে কিছু বাচ্চা ছেলে মেয়েদের টাকা দিয়ে ইট ছড়ানো হয়েছে, ইট ছুড়িয়েছেন বা ঢিল ছুড়িয়েছেন যাতে এই অশান্তি হয়। এবং শুধু তাই নয়, এবং গুলি চালানো নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বিএসএফকে নিশানা করেছেন, বলছেন তদন্তও হবে। কিন্তু আর যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপিকে এইভাবে আক্রমণ করা হলো, তার পিছনে কি রাজনৈতিক কৌশল? যেখানে প্রধানমন্ত্রীকে কিছুটা ভালো বলার চেষ্টা হচ্ছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী খারাপ, এই যে একটা ফারাক করে দেওয়া, এটা কি কোনো রাজনৈতিক কৌশল? প্রীতম, সময় শুরু হবে 2.5 মিনিট, তারপরে আমার পরের বক্তব্য। মিথ্যাবাদী মমতা ব্যানার্জি। এবং দেখুন, যেটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়, 3টে মার্ডার হয়েছে একটা পুলিশের গুলিতে, আর 2জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই 2জনের মধ্যে একজন হরগোবিন্দ দাস আর একজন চন্দন দাস। এদের মার্ডার করার জন্য 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। তারা কারা? তারা কিন্তু আশেপাশের গ্রামেরই লোকজন। কারা অ্যারেস্ট করেছে? পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের হেফাজতে আছে। তো সেটা কি বিজেপির লোক ছিল? না, একদমই না। তো সুতরাং এই মমতা ব্যানার্জি এক কথা বলেন আর ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন আরেক কথা বলেন। এই আজকে একটু আগে সুকান্ত মজুমদার এসে প্রেস করে বললেন যে হ্যাঁ, ডিজি বলছেন যে ডিএম বলেছে সেই জন্য বিএসএফ এসছে এবং আমরা একসাথে বসে কাজ করছি। তো একসাথে মিলে কাজ করছেন মানে এই আপনার মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন, আপনারা একসাথে কাজ করবেন। ওখানকার জনগণ আপনাদের ক্যামেরা দেখছে, বলছে যে আমার পুলিশের প্রতি কোনো আস্থা নেই, তার কারণে পুলিশ বাঁচাতে পারেনি, পুলিশ লুকিয়ে পড়েছে, বলেছে দোকানে শাটার বন্ধ করে দাও, নাহলে আমরা বাঁচাতে নিজেদের বাঁচাতে দোকানে ঢুকে গেছে, বলছে শাটার বন্ধ করে দাও। আমাদের এখানে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই। তার কারণ হচ্ছে এরা দেখেছে হ্যান্ডস অ্যান্ড গ্লাভস উইথ পুলিশ, মমতা পুলিশের সাথে জিহাদিরা একসাথে আক্রমণ চালাচ্ছে। এবং আমাদের কাছে আজকে তথ্য প্রমাণ আমরা প্রত্যেকজন, আমার নিজের সোশ্যাল মিডিয়াতে আমি দিয়েছি, তার নাম হচ্ছে ইনজামামুল হক। ভদ্রলোকের চেয়ারম্যান দুলিয়ান মিউনিসিপ্যালিটি। তিনি বলছেন এমনি একটা সময় একটা সিনেমা দেখেছিলেন যেটা দেশের বিরুদ্ধে আন্দোলন করে ধ্বংসাত্মক একটা সিনেমা, সেটা একটা একদম টেরোরিস্ট সিনেমা, সেরকমভাবে পুরো ভারতবর্ষকে আক্রমণ করতে হবে। এবং সেম কায়দায় একদম সিসিটিভি ফুটেজে দেখা গেছে নিজের সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে একদম বাচ্চা ছেলে পেলেদের নিয়ে একদম দেখিয়ে দিচ্ছেন একে ভাঙো, এবং একদম হুড়মুড়িয়ে সব জিহাদিরা ঢুকে পড়ছেন এবং ভাঙচুর চালানো হচ্ছে। এবং দেখুন, এই আমরা বলছি না, এটা কোনো পলিটিক্সের থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে একদম বেঁচে, এখানে কোনো রাইট হয়নি, রাইট দুপক্ষে হয়। এটা হচ্ছে হিন্দু নিধন যোগ্য, বেছে হিন্দু ক্লিনজিং চলছে, এথনিক ক্লিনজিং, যেমন কাশ্মীর হয়েছিল, সেম বর্ডার স্টেট ডিস্ট্রিক্টগুলোতে সেম জিনিসটা করছে। আজকে কি করেছে এই এক ভাইস চেয়ারম্যান যিনি এই মিউনিসিপ্যালিটির, তার ভাইয়ের দোকানটা ভাঙা হয়েছে। কেন? বিকজ হি ইজ হিন্দু। ওখানে কোনো টিএমসি দেখেনি, টিএমসি বলেও ভাঙা হয়েছে বিকজ দে আর হিন্দু। আর মমতা ব্যানার্জি সেম জিনিসটা করে যাচ্ছেন। কি করেছেন? প্রথমে উনি অ্যাসেম্বলিতে বললেন কি, উনি বললেন অ্যাসেম্বলিতে যে এই এরকম লোকজন যদি আজকে রাস্তায় নামে তাহলে কি তোমরা আটকাতে পারবে? কারা? এই মুসলমান সম্প্রদায় যাদেরকে উনি জিহাদি বানিয়েছেন, তারা রাস্তা নামলে আমরা আটকাতে পারবো। তারপরে দেখছি সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি বললেন আমরা জেলাগুলোকে টাইট করব। কি টাইট? এই হচ্ছে টাইট করার নমুনা। আমরা এরপরে জেলাগুলোকে টাইট করিনি, তারপর কলকাতা শহরকে করবো। আরে আশ্চর্য! আপনার যদি অসুবিধা হতো, আপনি টিএমসির 3জন এমপি ওয়াকফের বিরুদ্ধে কোনো কিন্তু ভোট দেয়নি। আসলে এটা পুরোটাই কনসিডারেট করছে মুসলমান ভোটকে করার জন্য। আজকে মমতা ব্যানার্জি নোংরা পলিটিক্স করছেন, অসভ্যের মতো কথা বলছেন। এবং উনি তো আজকে এটা নতুন না, এর আগে যখন আপনার বিএসএফ নিয়ে রুটিন চেক আপ করছিল বলছিল কু হয়ে গেছে, এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো বললো ইন্ডিজোটের সবার মতো যে আমার প্রমাণ চাই, এবং আজকে তো এটাও বলে ফেললো না ওখানে তো আমি সবাই ভোটের অঙ্ক, ওখানে তো আমরা ভোটে জিতি না, ওখানে তো কংগ্রেস যেতে, সুতরাং সবটাই কংগ্রেসের দায়িত্ব। মানে নিজে এই জন্যই না বলছি যে এক দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, সরে যান, আপনার দ্বারা বাংলাকে সামনে যাচ্ছে না, বাংলা আজকে চলবে। বেশ, আমি আসবো আবার প্রীতম পরে অন্য প্রশ্ন নিয়ে। তবে এটা ঠিক যে আজকে যে জবাব বিজেপির তরফ থেকে এসছে
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখার পর। শুভেন্দুবাবু ঠিক কি বলেছেন শুনে নেব, তারপরে আমরা পরে অতিথির কাছে যাব। উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? আমরা শুনছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। তবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, গোটা বিষয়টার পিছনে রয়েছে যে বিএসএফ, সেটা কিন্তু আজ আরও একবার স্পষ্টভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানি আমি অনিন্দার কাছে যাব, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনবো। নেতাজি ইন্ডোর থেকে কী বলেছেন শুনবো। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। প্লেন চলছে, প্লেনে কারা আসছে, কিভাবে আসছে? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন। অঞ্জনা, অবশ্যই বিএসএফকে আপনারা নিশানা করছেন, আপনার দল নিশানা করছে, মুখ্যমন্ত্রী নিশানা করছে। বিএসএফ লোক ঢুকিয়েছে, বিএসএফ টাকা পয়সা দিয়ে বাচ্চা ছেলেদের দিয়ে ইট চোরাচ্ছে, বিএসএফ গুলি চালিয়েছে, তদন্ত হওয়া উচিত, এতগুলো অভিযোগ। কিন্তু এই অভিযোগ নিয়ে কেন আপনারা কোর্টে চলে যাচ্ছেন না? সবার আগে তো কোর্টে চলে যাওয়া উচিত বিএসএফের এগেনস্টে। এতদিন পর্যন্ত আমরা কিছু দেখিনি। আজকে তিনি নেতাজি ইন্ডোর থেকে যেভাবে বলছেন, হয়তো তার কাছে কোনো তথ্য আছে, যদি তথ্য থাকে তাহলে তো সরাসরি কোর্টে গিয়ে বলা উচিত যে একটা প্রিমিয়াম এজেন্সি যারা দেশের নিরাপত্তা দেয় সীমান্তে, সেখানে তারা কিভাবে এটা করছেন। সুপ্রিয়, তুমি যে এই কথাটা বলছো, এই বহিরাগত তথ্য, এই বহিরাগত তথ্য তো শুভেন্দু অধিকারী বলেছে। বাংলাদেশে থেকে বাংলাদেশি কায়দায় এখানে এসে লুটপাট করেছে, এটা শুভেন্দু অধিকারী বলেছে। আমরা বলছি, যদি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ তিনিও বলেছেন যে বাংলাদেশ থেকে এসেছে, আমরা বলছি তার তদন্ত হোক। আমরা দেখেছি যে চটি পরে বিএসএফ এর জ্যাকেট, পোশাক, চটি পরা আমরা দেখেছিলাম, চটি পরা পুলিশে আমরা দেখেছিলাম, এখন দেখি চটি পরা মিলিটারি। আচ্ছা, প্রীতম একটা কথা বলছিল বিএসএফ কে নিয়ে, এরা বলছে এই বিএসএফ এর সঙ্গে কাজ করছে। বিএসএফ আর সিআরপিএফ তো আলাদা, এটা বোঝে না, এরা কিচ্ছু জানে না। এই দেখুন, একটা যে ঘটনা ঘটলো, যে ঘটনাটা ঘটানো হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছে ঘটনাটা ঘটানো হয়েছে, তার তদন্ত আমরা করছি, আমরা বার করবই। আমরা স্বরাষ্ট্র দপ্তরকে বলতে চাইছি, যদি বাংলাদেশ থেকে এসে থাকে তাহলে আপনারা বর্ডারে কি করছেন? এই প্রশ্ন কি আমরা করব না? নিশ্চয়ই প্রশ্ন করব। আমরা দেখলাম যখন এই দাঙ্গা চলছে, বিজেপির তরফ থেকে ফেক ফটো আমাদের দেখলাম বিজেপির তরফ থেকে আপলোড করে দেওয়া হলো। পরে আবার সুকান্ত বাবু সেটা ডিলিটও করে দিলেন। আপলোড কেন করেছিলেন, ডিলিটই বা করলেন কেন? এই প্রশ্ন কি আমরা করব না? আর এতে দেখুন, ওদের বারবার একটা কথা, হিন্দুদের এই করা হচ্ছে, হিন্দুদের করা হচ্ছে, আর আমরা বলি মানুষকে মারা হচ্ছে। এই হিন্দু মুসলমান যে ভাগ করার চেষ্টা আপনারা করছেন, করতে দেব না। এখানে বাংলা সম্প্রীতির জায়গা। আজকে যেখানে আপনি বলছিলেন না যে ইমামদের নিয়ে এসেছেন, সেখানে শিখরাও ছিলেন, সেখানে ব্রাহ্মণরাও ছিলেন। আমরা এখানে এই যে আমাদের রাজ্য সম্প্রীতির রাজ্য, এখানে এরকম ভাগাভাগি করা যায় না, এখানে দাঙ্গা করতে দেব না। এটা প্রয়োজনা পা দিতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। কারণ এই বিজেপি দলটা শুধু প্রয়োজনা করে, এরা গণতান্ত্রিক পদ্ধতিতে কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না। আজকে উত্তরপ্রদেশের অবস্থা দেখুন, আজকে মণিপুরে দেখুন, মণিপুরে তো প্রধানমন্ত্রী যাওয়ার সুযোগ পেলেন না এখনো অব্দি। ওনারাও বড় বড় কথা বলছেন। এরা এইভাবেই মানুষে মানুষে বিভেদ, জাতিতে জাতিতে বিভেদ করে
বৈতরণী পার হতে চায়, যেটা বাংলায় করতে দেব না। আসল ঘটনাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের এই জালিয়াতি ধরে ফেলেছে, সেই জন্য রাগ। এরা যে ভুয়ো ভোটার ঢোকাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, রাগ। এরা যে সন্ত্রাস করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, রাগ। এই রাগ করে হবে না। জেনে রাখুন, এ রাজ্যে মুসলিম হিন্দু ভাগাভাগ করতে দেব না, আমরা বুক দিয়ে চিটিয়ে দেবো। এটা বাংলাদেশ, আপনি হিন্দুদের সম্পর্কে আপনাদের কাছে শিখবো না। যে কোনো জিনিস নিয়ে রাজনীতি করা যায় না। আর সরাসরি নিঃসন্দেহে দোষ ছিল, তার জন্যই তাকে বলা হয়েছে। আমরা বলবো না, তা কাকে বলবো? অবশ্যই আমি এটা বলতে চাই, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা সবসময় মেনটেন করি। জাতি, ধর্ম, বর্ণ সবার এই দেশে সমান অধিকার, গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু যেভাবে আজ এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রতিবাদ হচ্ছে, বিশেষ করে বাংলায়, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। অবভিয়াসলি সুপ্রিম কোর্টে সেই মামলা অবভিয়াসলি উঠেছে, শুনানি চলছে, আগামীকালও হয়তো শুনানি হবে। কিন্তু আইন হয়ে যাওয়ার পরেও এখনও এত প্রতিবাদ কেন, এটাই সবথেকে বড় প্রশ্ন। তবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা অ্যাঙ্গেল দিয়েছেন, যেটা হচ্ছে যে এলাকায় নাকি ঝামেলা হচ্ছে, সেটা নাকি কংগ্রেসের এলাকা। কংগ্রেসের মালদা দক্ষিণের সাংসদ ঈশা খানকেই কিছুটা নিশানা করেছেন যে ওখানে কংগ্রেসের উচিত ছিল এই অশান্তি থামানো। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনে নেব। পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য, কিন্তু পাল্টা উত্তর দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন শুনে নেব। আপনি হাসির খোরাক হয়েন না, তাহলে ভালো লাগবে। আপনার এমএলএর বাড়িঘর ভাঙছে, আর আপনি কলকাতায় ইমাম মুয়াজ্জিনদেরকে তার জন্য বক্তৃতা শোনাচ্ছেন। প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফকে ডাকছেন। এর থেকে হাস্যস্কর আর কি হতে পারে? কংগ্রেসের এমএলএ ওখানটায় নেই। কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কংগ্রেস হারুক বা জিতুক, কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে। তার যত সম্ভব ক্ষমতা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, তা নিয়ে কংগ্রেস যতদিন এই ভারতবর্ষে ক্ষমতা থাকে, কংগ্রেস যতদিন এই রাজ্যের ক্ষমতা থাকে, ততদিন আপনার মতন সাম্প্রদায়িক রাজনীতি করতে হয় না আমাদের। আজকে এইভাবে ইমাম মুয়াজ্জিনদেরকে বারবার করে ভোটের অস্ত্রটা ব্যবহার করবেন না। আপনি মুসলমান সমাজকে অপমান করেন, মুসলমান সমাজকে আপনার ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করেন, আপনি মুসলমান সমাজকে পণ্য হিসাবে ব্যবহার করেন। আপনি ইসলামকে সম্মান কখনো দেন বলে আমার জানা নাই। শুনছিলাম। আমি এবার প্রশ্ন রাখবো শক্তিদার কাছে। শক্তিদা খুব স্পষ্টভাবে অদিতদা উত্তরও দিয়েছে এবং বলছেন যে সাম্প্রদায়িক রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন, এবং তিনি কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো প্রধানমন্ত্রী, বিজেপিকে তো আক্রমণ করছেন, পাশাপাশি আজকে কংগ্রেসকেও এই ব্র্যাকেটে ঢুকিয়ে নিয়েছেন। কি বলবেন? সুপ্রিয়, আমার শুরু। ব্যাপারটা হচ্ছে কংগ্রেসের অপরাধ হয়ে গেছে মালদার মানুষের, যে ঈশা খান চৌধুরীকে লাস্ট পার্লামেন্ট ইলেকশনে তাকে গণতান্ত্রিক রায় দিয়ে নির্বাচন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুয়াজ্জাম এবং ইমামদের নিয়ে বললেন যে এটা সম্প্রীতির রাজ্য, কোনো মূল্যে এখানে অশান্তি তৈরি করতে দেব না। সত্যি সত্যি বাস্তবিক যত দিন যাচ্ছে, দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর এই নির্বাচনের আগে যেন একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। আসল সমস্যাগুলোর থেকে দূরে সরিয়ে রাখার জন্য হিন্দু মুসলমান, হিন্দু নিধনযোগ্য, কখনো বলছেন মুসলমানদের আমি বাঁচাবো, কখনো বলছেন যে ওটা কংগ্রেসের জায়গা, কংগ্রেসের না। কে নামেনি? ঈশা খান যেতে চেয়েছিলেন, তাকে আটকে দেওয়া হয়েছে। অধীর চৌধুরী প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত বাড়িতে গেছেন, শুধু বাড়িতে গেছেন তা নয়, তাদের পাশে দাঁড়িয়েছেন। ওই মুর্শিদাবাদ থেকে প্রণব মুখোপাধ্যায়ের মতো ব্রাহ্মণ সন্তান নির্বাচনে জয়লাভ করেছে। আজকে হঠাৎ যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাগিয়ে দেন যে ওটা কংগ্রেসের দায়িত্ব ছিল, আপনার এমএলএ
জামা প্যান্ট পরে ভাঙচুর করছে, আপনি তাহলে বলুন যে রাজ্য সরকার ফেল, আপনি বিএসএফকে ডাকছেন, করুন। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যদি আপনার শান্তি রক্ষার্থে সিআরপিএফ, বিএসএফ বা যাদের ডাকতে হয় ডাকুন, কিন্তু ঘটনা হচ্ছে শুধু কংগ্রেসকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিদিভাই এবার আর 2026-এর নির্বাচনের বৈতরণী। এবং এটা অতি সত্যি কথা যে মুসলমান সম্প্রদায়কে ভোটের একটা অঙ্গ হিসেবে ব্যবহার করেন, উনি ওদের সম্মান করেন না। আজকে ওয়াকফ বিল আর বিলে নেই, আইনে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে 73 থেকে 74টা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে কেস চলছে। যে কোনো মুসলমান সম্প্রদায়কে জিজ্ঞেস করুন সিএ কি, ওয়াকফ কি, ওয়াকফ মানে কি, তার সদুত্তর পান কিনা। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে খুব পরিষ্কারভাবে জাতীয় কংগ্রেসের বক্তব্যটা হচ্ছে এই, জাতীয় কংগ্রেস নির্বাচনে হারে বা জেতে তাতে কিচ্ছু যায় আসে না। হিন্দু বা মুসলমানের রক্তের হোলি খেলে নির্বাচনের বৈতরণী পার হতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে মদত দিয়ে কখনো আজকে কেন 3জন মেম্বার অফ পার্লামেন্ট, দেব, শতাব্দী এবং আরেকজন, কেন ওয়াকফ বিলের যখন ভোটাভুটি হচ্ছিল সংসদে ছিলেন না? আজকে এখানে দাঁড়িয়ে অমিত শাহকে আসামির কাঠগড়া দাঁড় করাচ্ছেন, আবার বলছেন নরেন্দ্র মোদী ভদ্রলোক। আমি বুঝি না এই ধরনের দ্বিচারিতার মানেটা কি। রাজনীতি স্ট্রেট ওয়েতে করুন, মানুষকে আর বোকা বানাবার চেষ্টা করবেন না, এবং মুখ্যমন্ত্রী হিসেবে আপনিও হাস্যাস্পদ হবেন না। জাতীয় কংগ্রেস সব সময় যেখানে দাঙ্গা বাঁধবে, সে যে জায়গায় হোক, সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, যে কটা জায়গায় হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমাদের ক্ষমতা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় অবভিয়াসলি সবাইকে বলেছেন শান্ত থাকুন, সংযত থাকুন, দাঙ্গা মধ্যে প্ররোচনায় পা দেবেন না, খুব স্বাভাবিক। কিন্তু তার পাশাপাশি আরও একটা খুব উল্লেখযোগ্য পয়েন্ট তিনি বলেছেন, যেটা হচ্ছে আমাকে 26টা পার হতে দিন। অর্থাৎ সেই ঘুরে ফিরে কোথাও যেন হয় ভোট রাজনীতি বা পলিটিক্যাল স্ট্র্যাটেজি যেটা বলুন বা ইলেকশন স্ট্র্যাটেজি যেটা বলুন, কোথাও এই মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট তিনি কি সত্যি কনসলিডেট করতে চাইছেন? আমি দেবাশিসদার কাছে সেই প্রশ্ন নিয়ে আসবো, তার আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইকটা শুনবো। एनआरसी का तड़ा, एनपीआर का तड़ा, ये बैटल में भी हमको जीतना है। आई कैन एश्योर यू, लेट मी कम ओवर दिस 26, इसमें उसका टारगेट करके ये कर रहा है। अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूँगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे, हम देने के लिए तैयार भी है, खाली आपको मदद। দেবদা, তাহলে এটা কি আসল মন্ত্র? এই নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জমদের সভায় অ্যাকচুয়ালি যা বলতে চেয়েছেন আসল মর্মার্থ কি এটাই যে 26-এর ভোটে আমাকে বৈতরণী পার করে দিন আপনারা? দেখুন, উনি তো সততার প্রতীক, উনি সৎভাবেই সব কিছু স্বীকার করে নিয়েছেন। আপনি যেভাবেই এটাকে ব্যাখ্যা করুন যে 26-এর ভোটটা জিততে গেলে পাশে ইমামদের বসিয়ে ওনাকে মিটিং করতে হবে, এবং উনি তো বড় রাজনীতিবিদ, উনি রাজনীতি করবেন, তাতে কিছু মানুষের যদি মৃত্যু হয় হোক না, অসুবিধে কোথায়? এখানে মানুষকে বুঝতে হবে আসলে উনি কি চাইছেন। যেটা এর আগে আমার কংগ্রেসের যিনি বললেন, উনি বললেন যে যেখানে আমার আপত্তিতে জানাবার কথা ছিল, মানে যেখানে বিল পাস হয় সেই সংসদে যে 5 জন সাংসদ অনুপস্থিত ছিলেন, শতাব্দী রয়, দেব, জগদীশ বাসনিয়া, আর রাজ্যসভায় দোলা সেন এবং সুব্রত বক্সী। কেন? এছাড়াও 232টা ভোট যে হয়েছে, কে কাকে ভোট দিয়েছে আমরা জানি না। তাহলে এই জায়গাটা প্রথম বুঝতে হবে যে আমি যেখানে আপত্তি জানাবার সেখানে আপত্তি জানাচ্ছি না, আমি বিভাজনের রাজনীতিটা অন্য জায়গায় এসে করছি। 2, আজকে ওয়াকফ বিল ঠিক ভুল আমরা পরে আসছি, সেগুলো নিয়ে আলোচনা বহুবার হয়েছে। আমি বলছি একটা বিল পাস হয়েছে, সেইটা নিয়ে আজকে উনি হঠাৎ করে বলছেন, উনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে কনস্টিটিউয়েন্সি অ্যামেন্ডমেন্ট হয়নি, সংবিধান অ্যামেন্ডমেন্টের একটা গল্প বলেছেন। আমি বলছি যে জলপাইগুড়ি জেলার শরবত আলী মুহাম্মদ ওয়াকফ স্টেটের মুতাওয়ালি কমিটি, এটা একটা ওয়াকফ কমিটি, সেখানে সভাপতি করা হয়েছিল জনৈক সুধীর রঞ্জন ধারা, আর কোষাধ্যক্ষ করা হয়েছিল জনৈক শঙ্কর প্রসাদ সেনকে। এরা কারা ছিলেন? হিন্দু ছিলেন। তাহলে কি করে উনি সেটা করে দিলেন? তখন কেন কেউ ওয়াকফ নিয়ে কথা বলেনি? এবং ঘটনাচক্রে বলি, এই ওয়াকফের স্টেটের মূল হাজার হাজার কোটি টাকা এটার দাম। আমি আরও উদাহরণ দিচ্ছি যে মানে রাজ্য ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে, সেখানে তৃণমূলের অনেক নেতা নেত্রীর নাম এসছে যারা এটাকে মানে দখল করে আছেন, যার মধ্যে সব থেকে বড় নাম জনাব ফিরহাদ হাকিম।
মানে ওনার মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জায়গায় 35 বিঘা যে জমি আছে তার মধ্যে 5 বিঘা জমি উনি দখল করে নিয়েছেন এবং ওখানে মার্বেল পাথরের শোরুম চলে, যেটা ওনার ওয়াইফের সাথে ওনার যৌথ ভেঞ্চার। কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, তিনি এখন মারা গেছেন, আমি তাও বলছি ফেব্রুয়ারি মাসে মারা গেছেন। কৃষ্ণনগরের শাহবিল্লা ওয়াকফ এস্টেটে 3000 বর্গফুটের ফ্ল্যাট তিনি জবরদখল করেছেন। তাহলে আজকে যেটা তৃণমূল করার চেষ্টা করছে সেটা কি এই ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতানেত্রীরা যাতে হড়প করতে পারে সেজন্য ওনারা আজকে এরকম একটা অস্থির পরিবেশ সৃষ্টি করছেন? এক। দুই, আজকে বামফ্রন্ট সরকার খুব খারাপ ছিল। 34 বছরে আপনি কখনো দেখেছেন কোনো হিন্দুদের কোনো ক্যাম্পে নিয়ে যেতে হয়, কোনো এরকম হিন্দু মুসলিম লড়াই? আজকে উনি সেটা করেছেন, এটা ওনার ব্যর্থতা। আমি এটা বলতে চাইছি যে আজকে যে বিভাজনের নীতি, যেটা আমি বিজেপি করেছে বলে আমি বারবার বলছি, এবং সেখানে তৃণমূল সেটাকে সাপোর্ট করছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্নীতি অনেক তলায়। আজকে দাঁড়িয়েছে কে হিন্দু কে মুসলিম। আজকে সাধারণ মানুষও বলছে হিন্দুর আজকে খুব বিপদ। হিন্দুরা কোথায় বিপদ? আমরা কোথায় বিপদে আছি? আমরা তো হিন্দু, কোনো বিপদে নেই। মুসলিমরা আজকে বলছে মুসলিমরা অত্যাচার করা হচ্ছে। কোথায় বিজেপি মুসলিমদের অত্যাচার করছে? দেখাক না। আমি বলতে চাইছি এটা একটা পারসেপশন তৈরি করা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কাছে আমার উদ্দেশ্য একটাই বলার, যে আপনাদের মাথায় রাখতে হবে কোনো দল আপনাদের মাথায় তুলে রাখছে না, শুধু আপনাদের ব্যবহার করছে। আবার হিন্দুদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে কোনো দল আপনাদের বাঁচাবে না, আপনাদের ভোট বৈতরণী পার করাবার চেষ্টা করবে। এই জায়গায় যতক্ষণ না আপনারা প্রশ্ন করবেন কি এবং কেন, মানে ওয়াকফ নিয়ে সত্যি অনেক কিছু জানেই না, কি এবং কেন প্রশ্ন করলেই এরা আপনাকে ধর্মের অ্যাঙ্গেলে নিয়ে যাবে। আপনি শিক্ষা নিয়ে প্রশ্ন করুন, আপনি স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করুন, কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করুন, গ্যাসের দাম বাড়লো কেন প্রশ্ন করুন, কোনো উত্তর নেই। আপনাকে সোজা ধর্মের দিকে নিয়ে যাবে। কারণ এই ধর্মর এই দোকানটা না খুললে এই দুটো দল কিন্তু ধর্মটাই বিক্রি হয়, ধর্মটাই বিক্রি হয় এবং ভোট বৈতরণীতে হিন্দু মুসলিম মন্দির মসজিদটাই চলে। সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, এটাকে বুঝতে হবে। এটা ঠিক যে 26-এর আগে পশ্চিমবঙ্গে এই যে রাজনীতির একটা বড় ইস্যু এসে গেছে, যে হিন্দু মুসলিম মন্দির মসজিদ বা ধর্মীয় মেরুকরণ বা বিভাজন, ধর্মীয় বিভাজন যাই বলুন না, কিন্তু সেটা এখন এমনভাবে স্পেসিফিক হয়ে যাচ্ছে, এর আগে কখনো স্পেসিফিক ছিল না। আমি জানি না, 5 সেকেন্ড দেবে না, 5টা সেকেন্ড আমি জাস্ট একটা কথা বলছি। আমি একটু মনে করে দিচ্ছি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ইনি 2007 সালে যখন নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরি হয়েছিল, সেই সময় উনি প্রতিটা মুসলিমের বাড়িতে গেছিলেন, বুঝিয়েছিলেন যে এই সিপিএম জমি নিয়ে নিচ্ছে, তার সমস্ত রকম তোমাদের কবরস্থান দখল করে নেবে হাব তৈরি করার জন্য। এর সঙ্গে কিন্তু সাথ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, পুলিশ কিন্তু শুভেন্দু ঢুকিয়েছিলেন। তবে আমার একটা জিনিস মনে আছে, 2011 সালে যখন নতুন তৃণমূল সরকার আসে এবং বিধানসভায় এই ওয়াকফ নিয়ে দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে এই ওয়াকফ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। তারপরে কিছু হয়নি, কিন্তু তখন কেন বলেছিলেন তখন তিনি, আর এখন তিনি এই ওয়াকফ বিলের সংশোধনী বিল নিয়ে প্রতিবাদ করছেন, কর্মসূচি নিচ্ছেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা ফিরবার ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে, সঙ্গে থাকুন, ফিরে আসি। নমস্কার, পোস্ট এডিট আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জমদের নিয়ে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবার চোখ ছিল সেখান থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের এই সভার পর আমার মনে হয় শুধু এই বাংলায় নয়, যেভাবে তিনি একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যেভাবে আক্রমণ করেছেন, ওয়াকফ সংশোধনী আইনে এই প্রতিবাদ যেভাবে আজ গোটা বাংলা জুড়ে হচ্ছে, তার মধ্যে মুর্শিদাবাদে কেন এই অশান্তি হলো, কারা এর পিছনে রয়েছে, সরাসরি তিনি বিএসএফের দিকে আগুন তুলেছেন এবং বাইরে থেকে লোক এনে বিএসএফই নাকি এই অশান্তি পাকিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন, তাহলে স্থানীয় পুলিশ বা এ রাজ্যের পুলিশ প্রশাসন তারা কি করছিলেন? যদিও আজ একটি সিট গঠন হয়েছে গোটা বিষয় বা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য, কিন্তু যেভাবে এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ কর্মসূচি একটা ধ্বংসাত্মক রূপ নিয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদে, যেখানে সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুরে আমরা যে ছবি দেখেছি, যেখানে প্রচুর মানুষ আজ ঘর ছাড়া, যারা আজ মুর্শিদাবাদ ছেড়ে কেউ মালদার শরণার্থী শিবিরে রয়েছে, তা তো এক কথায় ভয়াবহ। তাদের
সেই যন্ত্রণার ছবি আমরা অবশ্যই দেখিয়েছি, তাদের এই হাহাকারের ছবি আমরা দেখিয়েছি, কতটা আতঙ্কিত আমরা সেই ছবিও দেখিয়েছি। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ ছড়িয়েছেন বা আক্রমণ শানিয়েছেন বলা ভালো বিজেপিকে, সেই দিক থেকেই কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে শুরুতে আমরা আজকের টকিং পয়েন্ট কি, আজকে এই নেতাজি ইন্ডোরের সভা থেকে কিভাবে তিনি যে আক্রমণ সাজিয়েছেন তার আসল লাইনগুলো কি, রাজনৈতিক বিশ্লেষণ আমরা অবশ্যই করার চেষ্টা করবো আমাদের আলোচনায়। তবে তার আগে আমরা আজকে টকিং পয়েন্ট বলবো, শান্তি ফেরানোর শর্ত কি ভোট, ইমাম মুয়াজ্জমদের বৈঠকে 26-এর ইঙ্গিত মুখ্যমন্ত্রী, অশান্তির দায় চাপালেন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর, দুষ্কৃতীরা সীমান্ত পারে, রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তায় নীরব, দায় কেন্দ্রের, নেতাজি ইন্ডোরের সভায় রাজনীতির গন্ধ। খুব স্বাভাবিকভাবেই ওয়াকফ আইন বা ওয়াকফ বিল নিয়ে যে নতুন করে ওয়াকফ সংশোধনী বিল তৈরি হয়েছে, যেখানে দুটো কক্ষে সংসদে দুটো কক্ষেই পাশ হয়েছে, রাষ্ট্রপতি তাতে সই করেছেন, আইন হিসেবে রূপান্তরিত হয়েছে। তারপরেও আমরা জানি অনেক মামলা, প্রায় 72টির মতন মামলা আজ সুপ্রিম কোর্টে ছিলেন এবং আজকে শুনানিও হয়েছে, এবং যেখানেও মুর্শিদাবাদের এই অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতির বেঞ্চ, এবং সেখানে বলেছেন যেখানে এই বিষয় নিয়ে মামলা চলছে তাহলে কেন অশান্তি হচ্ছে। আগামীকাল এটা নিয়েও শুনানি রয়েছেন সুপ্রিম কোর্টের বেঞ্চে। তবে কেন এই অশান্তি হচ্ছে, এই বাংলার পরিস্থিতি আজকে এরকম অস্থির কেন, আমরা চেষ্টা করব আলোচনা করার মাধ্যমে। তার আগে আমাদের উপস্থিত সবাই যারা আছেন তাদের সবাইকে আলাপ করিয়ে দেবো। আমার একদম ডান দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিস, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত। প্রীতম, আপনাকেও স্বাগত। আমার বাদিকে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র। শক্তিদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন টিএমসির তরফ থেকে সমর্থক অনিন্দ সিংহ রায়। অনিন্দদা, আপনাকেও স্বাগত। অনুষ্ঠান শুরু করব, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই সভা থেকে যে বিষয়টা সবথেকে বেশি আমাদের কাছে মনে হয়েছে যে নিউজ পয়েন্ট, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন, এবং এই আক্রমণ নিয়ে অবভিয়াসলি সবার মধ্যেই এটা প্রতিক্রিয়া তো এসছেই। শুরুতেই আমরা চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটা শোনাতে, তারপরে আলোচনা শুরু করব। কি বলেছেন অমিত শাহ, শুনুন। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে, এবং ইটস এ প্রি প্ল্যান কমিউনাল রাইটস ইফ আই সে সো। খুব পরিষ্কার, খুব স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলার চেষ্টা করলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গোটা পরিকল্পনা করেছেন বা পরিকল্পনাকারী, অর্থাৎ, এবং যেভাবে তিনি প্রধানমন্ত্রীর কাছে বলেছেন যে আপনি কন্ট্রোল করুন, অর্থাৎ নালিশ জানানো হয়েছে বলা ভালো প্রধানমন্ত্রীর কাছে। আমরা এই বিষয় নিয়ে শুরুতেই আমি আজকে প্রীতমের কাছে যাব। প্রীতম, অবভিয়াসলি বলা হচ্ছে যে বাইরে থেকে লোক এনে পরিকল্পনা করে এই দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে, এবং যেখানে সরাসরি বিজেপির নাম করে বলা হচ্ছে, এবং পাশাপাশি বিএসএফকেও একযোগে আক্রমণ করেছেন, এবং বলা হয়েছে যে কিছু বাচ্চা ছেলে মেয়েদের টাকা দিয়ে ইট ছড়ানো হয়েছে, ইট ছুড়িয়েছেন বা ঢিল ছুড়িয়েছেন যাতে এই অশান্তি হয়। এবং শুধু তাই নয়, এবং গুলি চালানো নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বিএসএফকে নিশানা করেছেন, বলছেন তদন্তও হবে। কিন্তু আর যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপিকে এইভাবে আক্রমণ করা হলো, তার পিছনে কি রাজনৈতিক কৌশল, যেখানে প্রধানমন্ত্রীকে কিছুটা ভালো বলার চেষ্টা হচ্ছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী খারাপ, এই যে একটা ফারাক করে দেওয়া, এটা কি কোনো রাজনৈতিক কৌশল? প্রীতম, সময় শুরু হবে 2.5 মিনিট, তারপরে আমার পরের বক্তব্য। মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, এবং দেখুন যেটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়,
তিনটে মার্ডার হয়েছে, একটা পুলিশের গুলিতে আর দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই দুজনের মধ্যে একজন হরগোবিন্দ দাস আর একজন চন্দন দাস। এদের মার্ডার করার জন্য দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। তারা কারা? তারা কিন্তু আশেপাশের গ্রামেরই লোকজন। কারা অ্যারেস্ট করেছে? পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের হেফাজতে আছে। তো সেটা কি বিজেপির লোক ছিল? না, একদমই না। তো সুতরাং এই মমতা ব্যানার্জি এক কথা বলেন আর ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন আরেক কথা বলেন। এই আজকে একটু আগে সুকান্ত মজুমদার এসে প্রেস করে বললেন যে হ্যাঁ ডিজি বলছেন যে ডিএম বলেছে সেই জন্য বিএসএফ এসছে এবং আমরা একসাথে বসে কাজ করছি। তো একসাথে মিলে কাজ করছেন মানে এই আপনার মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন, আপনারা একসাথে কাজ করবেন। ওখানকার জনগণ আপনাদের ক্যামেরা দেখছে, বলছে যে আমার পুলিশের প্রতি কোনো আস্থা নেই, তার কারণে পুলিশ বাঁচাতে পারেনি, পুলিশ লুকিয়ে পড়েছে, বলেছে দোকানে শাটার বন্ধ করে দাও, নাহলে আমরা নিজেদের বাঁচাতে দোকানে ঢুকে গেছে, বলছে শাটার বন্ধ করে দাও। আমাদের এখানে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই। তার কারণ হচ্ছে এরা দেখেছে হ্যান্ডস অ্যান্ড গ্লাভস উইথ পুলিশ, মমতা পুলিশের সাথে জিহাদিরা একসাথে আক্রমণ চালাচ্ছে। এবং আমাদের কাছে আজকে তথ্য প্রমাণ আমরা প্রত্যেকজন, আমার নিজের সোশ্যাল মিডিয়াতে আমি দিয়েছি, তার নাম হচ্ছে ইনজামামুল হক। ভদ্রলোকের চেয়ারম্যান দুলিয়ান মিউনিসিপ্যালিটি। তিনি বলছেন এমনি একটা সময় একটা সিনেমা দেখেছিলেন যেটা দেশের বিরুদ্ধে আন্দোলন করে ধ্বংসাত্মক একটা সিনেমা, সেটা একটা একদম টেরোরিস্ট সিনেমা, সেরকমভাবে পুরো ভারতবর্ষকে আক্রমণ করতে হবে। এবং সেম কায়দায় একদম সিসিটিভি ফুটেজে দেখা গেছে নিজে সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে একদম বাচ্চা ছেলে পেলেদের নিয়ে একদম দেখিয়ে দিচ্ছেন একে ভাঙো, এবং একদম হুড়মুড়িয়ে সব জেহাদিরা ঢুকে পড়ছেন এবং ভাঙচুর চালানো হচ্ছে। এবং দেখুন এই আমরা বলছি না, এটা কোনো পলিটিক্সের থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে একদম বেছে, এখানে কোনো রাইট হয়নি, রাইট দুপক্ষে হয়। এটা হচ্ছে হিন্দু নিধন যোগ্য, বেছে হিন্দু ক্লিনজিং চলছে, এথনিক ক্লিনজিং, যেমন কাশ্মীর হয়েছিল সেম বর্ডার স্টেট ডিস্ট্রিক্টগুলোতে সেম জিনিসটা করছে। আজকে কি করেছে এই এক ভাইস চেয়ারম্যান যিনি এই মিউনিসিপ্যালিটির, তার ভাইয়ের দোকানটা ভাঙা হয়েছে। কেন? বিকজ হি ইজ হিন্দু। ওখানে কোনো টিএমসি দেখেনি, টিএমসি বলেও ভাঙা হয়েছে বিকজ দে আর হিন্দু। আর মমতা ব্যানার্জি সেম জিনিসটা করে যাচ্ছেন। কি করেছেন? প্রথমে উনি অ্যাসেম্বলিতে বললেন কি, উনি বললেন অ্যাসেম্বলিতে যে এই এরকম লোকজন যদি আজকে রাস্তায় নামে তাহলে কি তোমরা আটকাতে পারবে? কারা? এই মুসলমান সম্প্রদায় যাদেরকে উনি জিহাদি বানিয়েছেন, তারা রাস্তা নামলে আমরা আটকাতে পারবো। তারপরে দেখছি সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি বললেন আমরা জেলাগুলোকে টাইট করব। কি টাইট? এই হচ্ছে টাইট করে নেবো না, আমরা এরপরে জেলাগুলোকে টাইট করে নিই, তারপর কলকাতা শহরকে করবো। আরে আশ্চর্য! আপনার যদি অসুবিধা হতো, আপনি টিএমসির 3 জন এমপি ওয়াকফের বিরুদ্ধে কোনো কিন্তু ভোট দেয়নি। আসলে এটা পুরোটাই কনসিডারেট করছে মুসলমান ভোটকে করার জন্য। আজকে মমতা ব্যানার্জি নোংরা পলিটিক্স করছেন, অসভ্যের মতো কথা বলছেন। এবং উনি তো আজকে এটা নতুন না, এর আগে যখন আপনার বিএসএফ নিয়ে রুটিন চেক আপ করছিল বলছিল কু হয়ে গেছে, এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো বললো ইন্ডিজোটের সবার মতো যে আমার প্রমাণ চাই, এবং আজকে তো এটাও বলে ফেললো না ওখানে তো আমি সবই ভোটের অঙ্ক, ওখানে তো আমরা ভোটে জিতি না, ওখানে তো কংগ্রেস জেতে, সুতরাং সবটাই কংগ্রেসের দায়িত্ব। মানে নিজে এই জন্যই না বলছি যে এক দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, সরে যান, আপনার দ্বারা বাংলাকে সামনে যাচ্ছে না, বাংলা আজকে চলবে। বেশ, আমি আসবো আবার প্রীতম পরে অন্য প্রশ্ন নিয়ে। তবে এটা ঠিক যে আজকে যে জবাব বিজেপির তরফ থেকে এসছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখার পর। শুভেন্দুবাবু ঠিক কি বলেছেন শুনে নেবো, তারপরে আমরা পরে অতিথির কাছে যাব। উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র, 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? আমরা শুনছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। তবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, গোটা বিষয়টার পিছনে রয়েছে যে বিএসএফ, সেটা কিন্তু আজ আরও একবার স্পষ্টভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানি আমি অনিন্দ্যর কাছে যাবো, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনবো। নেতাজি ইন্ডোর থেকে কী বলেছেন শুনবো। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে, এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন,
যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। প্লেন চলছে, প্লেনে কারা আসছে, কিভাবে আসছে? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন। অঞ্জদা, অবশ্যই বিএসএফকে আপনারা নিশানা করছেন, আপনার দল নিশানা করছে, মুখ্যমন্ত্রী নিশানা করছে। বিএসএফ লোক ঢুকিয়েছে, বিএসএফ টাকা পয়সা দিয়ে বাচ্চা ছেলেদের দিয়ে ইট চোরাচ্ছে, বিএসএফ গুলি চালিয়েছে, তদন্ত হওয়া উচিত, এতগুলো অভিযোগ। কিন্তু এই অভিযোগ নিয়ে কেন আপনারা কোর্টে চলে যাচ্ছেন না? সবার আগে তো কোর্টে চলে যাওয়া উচিত বিএসএফের এগেনস্টে। এতদিন পর্যন্ত আমরা কিছু দেখিনি। আজকে তিনি নেতাজি ইন্ডোর থেকে যেভাবে বলছেন, হয়তো তার কাছে কোনো তথ্য আছে, যদি তথ্য থাকে তাহলে তো সরাসরি কোর্টে গিয়ে বলা উচিত যে একটা প্রিমিয়াম এজেন্সি যারা দেশের নিরাপত্তা দেয় সীমান্তে, সেখানে তারা কীভাবে এটা করছেন। সুপ্রিয়, তুমি যে কথাটা বলছো, এই বহিরাগত তথ্য, এই বহিরাগত তথ্য তো শুভেন্দু অধিকারী বলেছে। বাংলাদেশে থেকে বাংলাদেশি কায়দায় এখানে এসে লুটপাট করেছে, এটা শুভেন্দু অধিকারী বলেছে। আমরা বলছি, যদি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ তিনিও বলেছেন যে বাংলাদেশ থেকে এসেছে, আমরা বলছি তার তদন্ত হোক। আমরা দেখেছি যে চটি পরে বিএসএফ এর জ্যাকেট, পোশাক, চটি পরা আমরা দেখেছিলাম, চটি পরা পুলিশেই আমরা দেখেছিলাম, এখন দেখি চটি পরা মিলিটারি। আচ্ছা, প্রীতম একটা কথা বলছিল বিএসএফ কে নিয়ে, বলছে এই বিএসএফ এর সঙ্গে কাজ করছে। বিএসএফ আর সিআরপিএফ তো আলাদা, এটা বোঝে না, এরা কিচ্ছু জানে না। এই দেখুন, একটা যে ঘটনা ঘটলো, যে ঘটনাটা ঘটানো হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছে ঘটনাটা ঘটানো হয়েছে, তার তদন্ত আমরা করছি, আমরা বার করবই। আমরা স্বরাষ্ট্র দপ্তরকে বলতে চাইছি, যদি বাংলাদেশ থেকে এসে থাকে তাহলে আপনারা বর্ডারে কি করছেন, এই প্রশ্ন কি আমরা করব না? নিশ্চয়ই প্রশ্ন করব। আমরা দেখলাম যখন এই দাঙ্গা চলছে, বিজেপির তরফ থেকে ফেক ফটো আমাদের দেখলাম বিজেপির তরফ থেকে আপলোড করে দেওয়া হলো। পরে আবার সুকান্তবাবু সেটা ডিলিটও করে দিলেন। আপলোড কেন করেছিলেন, ডিলিটই বা করলেন কেন, এই প্রশ্ন কি আমরা করব না? আর এতে দেখুন, ওদের বারবার একটা কথা, হিন্দুদের এই করা হচ্ছে, হিন্দুদের করা হচ্ছে, আর আমরা বলি মানুষকে মারা হচ্ছে। এই হিন্দু মুসলমান যে ভাগ করার চেষ্টা আপনারা করছেন, করতে দেব না। এখানে বাংলা সম্প্রীতির জায়গা। আজকে যেখানে আপনি বলছিলেন না যে ইমামদের নিয়ে এসেছেন, সেখানে শিখরাও ছিলেন, সেখানে ব্রাহ্মণরাও ছিলেন। আমরা এখানে এই যে আমাদের রাজ্য সম্প্রীতির রাজ্য, এখানে এরকম ভাগাভাগি করা যায় না, এখানে দাঙ্গা করতে দেব না। এটা প্রয়োজনে পা দিতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। কারণ এই বিজেপি দলটা শুধু প্রয়োজনা করে, এরা গণতান্ত্রিক পদ্ধতিতে কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না। আজকে উত্তরপ্রদেশের অবস্থা দেখুন, আজকে মণিপুরে দেখুন, মণিপুরে তো প্রধানমন্ত্রী যাওয়ার সুযোগ পেলেন না এখনো অবধি। ওনারাও বড় বড় কথা বলছেন। এরা এইভাবেই মানুষের বিভেদ, জাতিতে বিভেদ করে বৈতরণী পার হতে চায়, যেটা বাংলায় করতে দেব না। আসল ঘটনাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের এই জালিয়াতি ধরে ফেলেছে, সেই জন্য রাগ। এরা যে ভুয়ো ভোটার ঢোকাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। রাগ, এরা যে সন্ত্রাস করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। রাগ, এই রাগ করে হবে না। জেনে রাখুন, এ রাজ্যে মুসলিম হিন্দু ভাগাভাগ করতে দেব না, আমরা বুক দিয়ে চিটিয়ে দেবো। এটা বাংলাদেশ, আপনি হিন্দুদের সম্পর্কে আপনাদের কাছে শিখবো না। যে কোনো জিনিস নিয়ে রাজনীতি করা যায় না। আর স্বরাষ্ট্র নিঃসন্দেহে দোষ ছিল, তার জন্যই তাকে বলা হয়েছে। আমরা বলবো না, কাকে বলবো? অবশ্যই আমি এটা বলতে চাই, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা আলোচনা করছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে যে বিষয়গুলো বলার চেষ্টা করেছেন, সরাসরি স্পষ্টভাবে তিনি কিন্তু বিজেপিকে আক্রমণ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন, বিএসএফকে আক্রমণ করেছেন, এবং সব দিক থেকেই যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আজকে সুপ্রিম কোর্টেও এই ওয়াকফ সংশোধনের নতুন যে আইন তৈরি হয়েছে সেটা নিয়েও কিন্তু মামলা হয়েছে এবং তার শুনানিও আজকে হয়েছে, আগামীকাল তার শুনানিও রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অবভিয়াসলি গণতান্ত্রিক অধিকার মানুষের আছে, প্রত্যেকটা ধর্মের তাদের নিজস্ব অধিকার আছে, তারা অবশ্যই সেই প্রতিবাদ বা কর্মসূচি করতে পারে। কিন্তু যত সময় যাচ্ছে আমরা দেখছি এই বাংলা অশান্ত হচ্ছে, অস্থির হচ্ছে, এবং এই পরিবেশ পরিস্থিতি যদি আস্তে আস্তে মুর্শিদাবাদ থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু
এই বাংলার পক্ষে শুভকর হবে না। আমি প্রীতমের কাছে জানতে চাইব, প্রীতম, একটা মুখ্যমন্ত্রী, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা সেখানে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনিসের সঙ্গে বৈঠক করছেন, গোপন বৈঠক করছেন, সে কথাও পরিষ্কার করে বলছেন। কি প্ল্যানিং আপনারা করছেন? তাহলে যে তত্ত্ব, বহিরাগত তত্ত্ব আসছে, সেখানে তোমাদের দলের তরফ থেকেও বলা হচ্ছে, আজকে তৃণমূলের তরফ থেকেও বলা হচ্ছে, তাহলে কেন ঢুকছে, কিভাবে ঢুকছে, কারাই অশান্তিটা পাকাচ্ছে, এটা আমার কাছে কিন্তু পরিষ্কার হচ্ছে না প্রীতম। আর এর পিছনে উদ্দেশ্যটাই বা কি? প্রথম কথা হচ্ছে, ওনার কাছে সব রকম দপ্তর আছে। ওনার কাছে একটা সিআইডি আছে, ওনার কাছে পুলিশ আছে, ওনার কাছে ইকোনমিক অফেন্সের একটা দপ্তর আছে, সব কিছু যারা যারা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকে, শুধু আর্মি ছাড়া সবই ওনার কাছে আছেন। তো উনি যে ওনার কাছে সব তথ্য থাকতেও একটা পুলিশকে এই জেহাদি, মুসলমান জেহাদি শক্তির কাছে বাঁচতে গিয়ে একটা দোকানে ঢুকে যেতে হয় এবং শাটার নিয়ে নামিয়ে নিয়ে বলতে হয়, ভাই শাটার খুলবেন না, আমাদেরকে পেটাবে। এবং আরেক জায়গায় দেখলাম হুগলিতে সম্ভবত, সেখানে ঝোপের মধ্যে ঢুকে যেতে হয় পুলিশকে। তার কারণ হচ্ছে আসলে কি বলুন তো, মমতা ব্যানার্জি এই যে 26,000 চাকরি চলে গেল, ওরা চুরি করে ফেললো, 26,000 চাকরি গল্প হয়ে গেল, সাথে সাথে উনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে গণতন্ত্রের মন্দির, যেটাকে উনি ভাঙচুর করেছিলেন, সেই মন্দিরে দাঁড়িয়ে উনি বললেন, আরে কালকে যদি ওরা মানে বিজেপির এগেনস্টে যদি এই জেহাদিরা বস রাস্তায় নামে, আমরা সামলাতে পারবো তো? যেন আমাদের সামলানোর দায়িত্ব তো জনগণ আপনাকে দিয়েছে। ল অ্যান্ড অর্ডার তো স্টেটের সাবজেক্ট, বাট আপনি সেটা করলেন না, আপনি এটা বললেন। তারপর আমরা কি দেখলাম, আপনার ক্যাবিনেটে জামাতি যে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতার রাস্তায় মৌলালিতে দাঁড়িয়ে সভা করলেন। উনি বললেন সব জায়গায় টাইট দিয়ে দেবেন, আমি বললাম। তারপর যেটা সবচেয়ে মারাত্মক, উনি কি বললেন, এই মাত্র আমার কাছে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ফোন এসছে, ফোনে উনি বলেছেন এরকম জমায়েতে উনি খুব খুশি। কিরকম জমায়েত ছিল? জমায়েত ছিল পাক সার্কাস থেকে শুরু করে সব জায়গায় পুলিশকে 4 নম্বর ব্রিজে, আমি তো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, কিছু হিন্দু পরিবার ওখান দিয়ে যাচ্ছিল, তাদের মেয়েদের উপরে উঠে পড়লো এই জিহাদি কিছু গুন্ডা বদমাইশ, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আজ অব্দি দেখেছে একটা অ্যারেস্ট করেছে পুলিশের সামনে দাঁড়িয়ে, কোনো রাজনৈতিক পতাকা ছিল না, একটা হিন্দু দেবদেবীর একটা জয় শ্রীরামের পতাকা ছিল, ওটা জোর করে নামিয়ে দিল পুলিশের সামনে দাঁড়িয়ে, পুলিশ ওখানে দাঁড়িয়ে দেখছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ। তোমার আন্দোলন কি করলো, পুলিশের সামনে পুলিশের গাড়ি চালিয়ে দিল। ওই তোমার ভাইপো যে অবতীর্ণ হয়েছিল বাংলার রাজনীতিতে, উনি আমাদের কি বলেছিলেন আমাদের নবান্ন অভিযানের পর, আমি যদি হতাম, আমার যদি পুলিশ হতো, এরপরে যদি হতো, আমি একদম কপালে গুলি করতো। কপালে গুলি করেছে এই জিহাদিদের বিরুদ্ধে? করেনি। এরপর একটার পর একটা, এরপর এটা যখন হলো, মোথাবাড়ি তার আগে হয়ে গেছিল, তারপর এই ঘটনা ঘটলো, মমতা ইচ্ছাকৃতভাবে করাচ্ছেন, একদম ইচ্ছাকৃতভাবে করাচ্ছেন। তো সুপ্রিয়দা, আমি তো দেখতহীন ভাষা বলেছি, এই যে চুরির গল্প, চুরি যেটা করেছেন মমতা ব্যানার্জি, টাকা নিয়েছেন উনি, পুরো কালীঘাটে গেছে টাকাটা, সেটা পুরো তোমার হিন্দু মুসলমান সব ক্ষেত্রে সেটা কিন্তু সবাই এফেক্টেড হয়েছে। সেই জন্য উনি ভোটের রাজনীতি করছেন এবং সেটা আজকে উনি বলে ফেলেছেন। উনি আজকে বলে ফেলেছেন যে 26-এর বৈতরণী পার করতে দাও, তারপর আমি দেখে নেবো। আর উনি যে অসভ্যের মতো কথা বলেন, এটা তিনি বলেন, এটা আমাদের বাংলার লজ্জা, যে এই বাংলা বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি আমাদের ভাষা সম্পর্ক সমস্ত ব্যবস্থা নিয়ে। আমরা বাঙালিরা মৃতভাষী, আমরা খুব সুন্দর গদ্য পদ্য পাঠ করি, রবীন্দ্রনাথের বাংলা বলি। সেখানকার মুখ্যমন্ত্রী কি বলেন, গলায় কোমরে দড়ি দিয়ে ঘোরাবো প্রধানমন্ত্রীকে। এই হদল কুতকুত কাকে বলেছিলেন? জেপি নাড্ডাকে। এটা নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। এখানে আর্মিরা একটা নিজেরা করছেন, তাই কু হয়ে যাচ্ছে, এটা তো নতুন কিছু নয়। সবটাই হচ্ছে ভোটের রাজনীতি। এবং তাতে কি হচ্ছে, তাতে হচ্ছে ওই যে ইমজামাল হকের মতো যে লোকজন, তারা কিন্তু ওখানে বেছে বেছে হিন্দুদের মারছেন। সেখানে কিন্তু ওই হিন্দু টিএমসি কাউন্সিলর, আমি জানতে চাইছি, তোমাকে আমি আজকে ভিডিও দেখাতে পারি, যারা ওই স্কুলটায় আশ্রয় নিয়েছে না, তারা বলছে আরে আমি তো টিএমসি করতাম, আমাকেও ছাড়েনি দাদা, আমাকেও ছাড়েনি। একজন ওই তোমার ওই গঞ্জে ওখানে একটা হোটেল আছে, উনি বলছেন আমরা এখান থেকে আমি একটা জায়গা দিয়ে দিয়েছিলাম, টিএমসির অফিস বানিয়েছিলাম আমরা, তারা এসে আমাকে মেরে আমরা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি, বিকজ শুধুমাত্র আমরা হিন্দু বলে। এই হিন্দু মুসলমান বলছে না, হিন্দু মুসলমান করা যাবে না। আর এই বাংলা শ্যামপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন, পূর্ব পাকিস্তান থেকে চিনে নিয়েছে একমাত্র হিন্দু হোমল্যান্ড বলে। এই যে তোমার যে পালিয়ে গেছে না, হিন্দুরা অন্য জায়গায় পালিয়ে যেতে পারেনি। আজকে দেশের প্রিমিয়াম এজেন্সি বিএসএফ, আমি দেশের প্রিমিয়াম এজেন্সি বিএসএফ যারা সীমান্ত রক্ষা করেন, তাদের
তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে বলেছেন। অফিসিয়ালি এর কি কোনো পাল্টা বক্তব্য আসবে? প্রথম কথা হচ্ছে, দেখুন আমরা রাজনৈতিক দল তো, এরা আছে এলিট এজেন্সি, এদের পক্ষে বলার আমার সে অধিকার নেই। আমরা যা ইচ্ছা তাই করতে পারি না, আমরা পররাষ্ট্র নিয়ে আমরা মন্তব্য করতে পারি না, যা ইচ্ছা তাই বলতে পারি না। তো সুতরাং এটা মমতা ব্যানার্জি যা ইচ্ছা তাই বলতে পারেন, মমতা ব্যানার্জিও কিন্তু রেসপন্সিবল না, কিন্তু উনি যা ইচ্ছা তাই বলেন, কারণ এটা স্টাইল, এবং এটাই বাঙালি, এবং আমরা হাততালি দিয়ে খুব ভালো খুব ভালো খুব ভালো। কিন্তু এটা যে আমাদের মুখ পুড়ছে আজকে, বাঙালিরা বাইরে রাজ্যে বাইরে দেশে যখন যাচ্ছে না, আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে যে একজন ভদ্রমহিলাকে যে বানিয়ে রেখেছি আমরা মুখ্যমন্ত্রী, উনি যা ইচ্ছা তাই বলতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আজকে কাদের বলছেন? ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ওইখান থেকে যখন একটা ইট পাটকেলও ছোড়া হয় না, এই যে আজকে সেদিনকে ওই সকল সিকুলার সেলিম বাবু উনিকে বলেছিলেন, প্রথমে একবার স্টেটমেন্ট দিলেন এখানে এই সব হচ্ছে, তারপর আবার স্টেটমেন্ট দিলেন ওই যে দুজন মারা গেছেন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এটা হচ্ছে সিপিএম এর লোক। কিন্তু আজকে জানো, আজকে অন্ত্যেষ্টি হচ্ছে, আজকে সারাদিন পোস্টমর্টম করার পর ওনার বডি শেষকৃত্য করা হয়েছে, একটাও কোনো কমনেট ছিল না সাথে, একটাও কোনো কমনেট ছিল না। আমরা এটা নিয়ে পরে আসবো। সিকুলার বাবুরা যারা আজকে দেশভাগের অংশ ছিলেন, আজকে দেশটাকে টুকরো টুকরো করে দিচ্ছেন, এদেরকে আগে বুঝতে হবে, চিহ্নিত করতে হবে, যারা দাঁড়িয়ে থেকে আজকে সমর্থন করছেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকে ঘর হারাদের, যারা ঘর ছাড়া তাদেরকে নিয়ে ভবনে গিয়েছিলেন ডিজির সাথে কথা বলতে। সেখানে কথা বলার সুযোগ হয়তো হয়েছে, কিন্তু আলাদা করে কথা বলেছেন সুকান্তবাবু গোটা বিষয়টা নিয়ে। এখনও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলছেন। কেন প্রশ্ন তুলছেন তার মানে কোথাও না কোথাও কোনো তো বিষয় তো আছে, আমরা আসবো সেই প্রসঙ্গে। তবে অনিন্দ, তোমার কাছে জানতে চাইবো যে কেন, আমি জানি না যে আজকে ঘর ছাড়াদের নিয়ে রাজ্য সভাপতি ওখানে গেছেন, ভবনে 2 ঘন্টা 2.5 ঘন্টা অনুসরণ করেছেন, তারপরে ভিতরে ঢুকেছেন, তারপরে দেখা করার সুযোগ পেয়েছেন, কথা বলেছেন, কিন্তু কথাটা আলাদা আলাদাভাবে হয়েছে। এর মানেটা কি? আমি আপনাকে একটা কথা বলি, দেখুন বিজেপি, তারা কিন্তু শুনেনি সুকান্তবাবু কি বলেছেন, বলুন। এবং আমাদের ডিজিপি অনেক বড় বড় কথা বললো, আমি সবার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো, 10 মিনিটের কথা হয়ে গেল, হাত ধরেছে। 10 মিনিট কতক্ষণ হলো? আমরা তো বৈঠকে ছিলাম, উনি বলেছিল সবার সাথে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলতে চাই। স্বাভাবিকভাবে আমরা সেই সুযোগও ডিজিকে দিয়েছিলাম, খেলুন নিজের কোর্টে খেলুন। ওনার মনে হয়েছিল আমরা বুঝি শিখিয়ে নিয়ে এসেছি, এদের সাথে কথা বলতে গিয়ে ডিজি বেশিক্ষণ কথা বলতে পারেন। 10 জনের সঙ্গে কথা বলেছিলেন উনি আলাদাভাবে? সেটা আমরা দেখতে পাইনি, আমরা আলাদা করে ওনাকে সুযোগ দিয়েছিলাম। উনি আমাদেরকে বলেছিলেন আপনাদের সামনে আমি কথা বলতে চাই না, আমরা বললাম ঠিক আছে তাই সই। আপনি তবু এদেরকে কনফিডেন্স, আমরা বাইরে বেরিয়ে অন্য ঘরে বসেছিলাম, সবাইকে সুযোগ দিয়েছি কথা বলা, ওনাকে সুযোগ দিয়েছি সবার সাথে কথা বলা। অনিন্দা, তার মানে এখানেও যারা ঘর হারা বা ঘর ছাড়া যাই বলুন, যেভাবে তারা নিজেদের বাসস্থান ছেড়ে আতঙ্কে তারা নিজেদের জায়গা ছেড়ে আজকে অন্য শরণার্থী শিবিরে রয়েছে, এবং তাদের আশ্বস্ত একটাই যে রাজ্যের প্রশাসন, কিন্তু সেখানেও কিন্তু আমার মনে হয় না খুব সদুত্তর পেয়েছে রাজ্য। না, সদুত্তর নিশ্চয়ই পাওয়া গেছে। যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কথা বলেছেন, এবং যাদের বাড়ি ঘরদোর ভাঙা হয়েছে বা ঘর হারা হয়েছে, আপনি যাদের কথা বলছেন, তাদের সরকারের তরফ থেকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, সেই কথাও বলা হয়েছে। এখন প্রীতম একটা কথা বলছিল যে ভাষা নিয়ে। আচ্ছা সুপ্রিয়, আপনার এই কথাগুলো কে বলে বলুন তো? বেগম তুই তো গাড়ি করা মুখ্যমন্ত্রী কে করে? তারা ভাষা নিয়ে কথা বলছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে তুই তো গাড়ি কথা বলে, ছোট লোকের মতো যারা কথা বলে তারা নাকি আজকে বড় বড় কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। এরা বলছে, এটা আপনি ভুলে গেছেন সেই এদের বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। যখনই যে জায়গাটা ধরবেন বিদ্যাসাগরের মূর্তি থেকে আমরা আমাদের প্রসঙ্গে আসি, ব্যাপারটা বললি আসল জায়গা ধরলেন না, যে ব্যথার কোন জায়গায় কেটে গেছে। আবার আসল জায়গা ধরলে মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা, মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। না, আপনার কি অনিন্দা কোথাও কি মনে হচ্ছে না গোটা বিষয়টা একটা ভোট রাজনীতি অঙ্গ? মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আজকে কেন বলছেন 26-এ আমাকে পার করে দিন, 26-এ পার করে বলবে? আবার সেই জায়গা ব্যথা লাগছে। 26-এর ইলেকশন নিয়ে তৃণমূল কংগ্রেস ইলেকশনে যাওয়ার কার কথা বলে?
তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা কথা বলে যে আমরা কি করেছি, আমরা কি উন্নয়ন করতে পেরেছি, সেই তথ্য নিয়ে যায়। আপনি দেখেন তো আর একটা দল এই তথ্য নিয়ে যায়। বিজেপি কি নিয়ে যাচ্ছে? হিন্দু হিন্দু, মুসলমানদের সাথে হিন্দুর সেপারেট করো, ধর্ম, এছাড়া কোনো কথা নেই। উন্নয়নের একটা কথা বলুক, যে বলুক যে আমরা এই উন্নয়ন করেছি, কেন্দ্র সরকার আমাদের এই উন্নয়ন করেছে। আপনি শুনতে পেয়েছেন? পাননি। তার মানে 26-এ এরা চেয়েছে যে করে হোক মানুষে বিভেদ করিয়ে, ঝগড়া অশান্তি করিয়ে, ধর্ম নিয়ে এরাই বৈতরণী পার হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে বলেছেন 26টা যা, 26টা যা, এই বিজেপি সবাই মানুষ বুঝে গেছে, সেই জন্য আপনারা এরকম নোংরা রাজনীতি করছে। তার বলিদান হচ্ছে গরিব হিন্দুরা, যার বলিদান হচ্ছে গরিব হিন্দুরা, রাজনীতি আপনারা করছে। আবার ওই ঘাটায় সকল তৃণমূলকে জিজ্ঞেস করতে একটা প্রশ্ন, আসল জায়গাটা চেপা হয়েছে। আচ্ছা প্রীতমের প্রশ্ন শুনুন, প্রীতমের প্রশ্ন শুনুন। একটা প্রশ্ন যদি মানুষ তো শুনছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা তো শুনছে। আচ্ছা ওর প্রশ্ন আসছি ছোট্ট করে বাংলাকে বঞ্চনা করবো, বাংলাকে টাকা দেবো না, 100 দিনের টাকা দেবো না, কিছু করবো না। আর এই কথা বলতে হবে না। ঘটনা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের চিফ মিনিস্টার নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখলেন এবং একটা কথা পরিষ্কারভাবে বললেন, শুধু 26-এর নির্বাচনটা আমাকে পার করতে দিন। এবং যত নির্বাচনের দিন এগিয়ে আসছে, দেখুন এত বড় বড় ঘটনাগুলো বাংলার বুকে কয়েকদিন আগে সে আরজিকর থেকে শুরু করে 26,000 চাকরি, কয়লা চুরি, মাথার ছাদ চুরি, সব চুরি, এই প্রশ্নগুলো বাদ দিয়ে আবার সেই হিন্দু এবং মুসলমান এই লড়াইয়ে রূপান্তরিত করা হচ্ছে। আজকে চিফ মিনিস্টার বলছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স বাইরের থেকে লোক ঢোকাচ্ছে, তাহলে আমার একটা সুমোটো একটা কেস তো উনি করতে বললাম, সে প্রশ্ন রাখলাম তো। না আমি আপনাকে না আমাকে বলতে দাও, আমি বলি তোমাকে, আমি যে প্রশ্নটা খুব পরিষ্কারভাবে বলি যে মানুষ আজকে চাকরি পাচ্ছে না কেন, গ্যাসের দাম বাড়ছে কেন, এই 26,000 চাকরি চলে গেল কেন, আজকে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম আকাশ ছোঁয়া হচ্ছে কেন, এই প্রশ্নগুলো আইসোলেটেড করে খুব সুচতুরভাবে সাইড ট্র্যাক করিয়ে সেই হিন্দু এবং মুসলমান বাইনারি খেলাটা আজকে হঠাৎ ওয়াকফ বিল, আজকে অলরেডি এটা আইনে রূপান্তরিত হয়েছে, 232 জন তার বিরোধিতা করেছে। ওয়াকফ ব্যাপারটা কি এটা কজন জানে? ওয়াকফের কত সম্পত্তি আছে সারা ভারতবর্ষে? না, সম্পত্তি দিক থেকে 3 নম্বরে, কতটুকু বলতে পারবে? 3 নম্বরে আমরাও এই বিরোধিতা করি, আমরা বিরোধিতা করি সামনে দাঁড়িয়ে, আমরা যেটা বলি সামনে দাঁড়িয়ে। একটা কথা হচ্ছে যে আজকে শামশেরগঞ্জ, আজকে সুতি, আজকে ধুলিয়ান, আজকে হঠাৎ মুখ্যমন্ত্রী বলে দিলেন ওটা ইয়ে নয়, মুর্শিদাবাদ না, তবুও একটা কথা বলে দিই, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন বা ভারতীয় জনতা পার্টি যেটা চাইছেন, আমার মনে হয় না বাংলার মানুষ সেটাকে মেনে নেবেন। আগামী দিনে তার জবাব সময় কম, তোমার প্রশ্ন রাখো, আমি তারপর দেবাশীষের কাছে প্রশ্ন করব। এখানে যেহেতু মমতা ব্যানার্জি বলছে ইন্ডিজোটের মধ্যে কংগ্রেস, সিপিএম সবাই আছে, এবং মমতা ব্যানার্জি বলেছেন যে বাইরে থেকে নাকি লোকজন এসেছে, যে আজকে কালকে হাইকোর্টে পেন্ডিং আছে যে এনআইএ আমরা তদন্ত চাইছি, তার কারণ হচ্ছে যা মমতা ব্যানার্জি বলেছেন সেটা কলকাতা পুলিশের এসআইটি পারবে না যে বাইরে দেশে যদি ইনভলভমেন্ট থাকে, তাহলে আমরা বলতে হবে ওনার সেটা আছে, উনি কি তৃণমূলী সকল তৃণমূলী নাকি
ওই অফিসিয়াল আপনাদের রাজ্য উনি কি দেখুন রাজি না। আছেন যে এনআইএ তদন্ত হবে? এনআইএ তদন্ত হবে রাজি আছে? আমি বললাম আসলে তো, বলতে পারো না। উত্তরপ্রদেশে এরা দেখুন জিহাদি না। তৃণমূলী যেভাবে এবং আপনারা পাড়ায় লোক পাড়ায় ঢুকিয়েছে, সিন্ডিকেট করবে, যেভাবে সিন্ডিকেট BSF করবে লোক এবং ঢুকিয়েছে, তোলাবাজি করবে, তার তদন্ত চাকরি বিক্রি করা করবে, হবে। রেশন তার বিক্রি করবে, তদন্ত করা রেশন হবে। বিক্রি করবে। আমি এরা বলি, হচ্ছে আমি বলি, জনগণের আমি বলি, না। আমি বলি, এরা চোর তৃণমূলী। আজকে বিরোধী এবং দলনেতা চোর শুভেন্দু মমতা অধিকারী চোর আবার বেশ বেশ আপনারা বেশ 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 আবার বেশ তৃণমূলী। আবার হেরে যাবে। বিরোধী আরে, দলনেতা মমতা বেশ হেরে গেছে, বেশ, সেই প্রীতম, জন্য প্রীতম, নয়। আস্তে, আস্তে, সেই আস্তে। জন্যই আজকে ওই রক্তের রক্তের হোলি হোলি খেলছে, হচ্ছে না, রক্তের হোলি খেলছে, মমতা কারো হেরে কথা গেছে, শোনা যাচ্ছে না, সেই প্রীতম, জন্য রক্তের হোলি প্রীতম, বেশ, খেলছে, বেশ। সেই জন্য রক্তের হোলি খেলছে। আজ আজকে দেখুন আজ সবাই আজ হাতে হাতে বেশ, আছে। সেই জন্য অনুরোধ, রক্তের অনুরোধ, হোলি অনুরোধ, খেলছে, বেশ 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 মুসলমান, বেশ 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 খ্রিস্টান, দেখো, শিখ, স্টুডিও সবাই এত হাতে হাত ধরে উত্তপ্ত হয়ে গেলে এত এত আওয়াজ আসলে না দর্শকদের কাছে সে অডিও পৌঁছাবে। আমি এটাই বলতে চাইছি, যেটা ও বললো, প্রীতম বললো, ও সুরেই বলছি যে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছেন প্রধান বিচারপতির বেঞ্চে, যেখানে বলেছেন যে গোটা ঘটনাটা এনআইএ তদন্ত হোক। পাশাপাশি তিনি যেতেও চেয়েছেন ধুলিয়ানে, তার পারমিশনও চেয়েছে, কিন্তু আগামীকাল সেটা শুনানি রয়েছে। সেটাও দেখার বিষয় যে সত্যি পুলিশ প্রশাসন যদি না পারে এনআইএ দিয়ে তদন্ত হওয়া উচিত কিনা, তাহলেই বোঝা যাবে। অবভিয়াসলি যাওয়া উচিত, যেখানে বিএসএফ যদি সত্যি সত্যি কোনো বাইরের লোক 400 কিলোমিটারে বর্ডার তারা জায়গা দেননি, এই ওখানে চক্রান্ত কাটাতার করে নেই। থাকে বা ঢুকতে স্বরাষ্ট্র পারবে না। দপ্তর থেকে কোনো আসাম পরিকল্পনা জায়গা হয়ে থাকে, এটাই তদন্ত অবশ্যই দরকার। এটা হবে। এটা বলবে এবারে, কিনা? বেশ, জিহাদি তৃণমূলী আজকে চিহ্নিত আসামে করে বলবে কিনা? দেবাশিতা, বেশ বেশ, দেবাশিতা, গোটা পরিস্থিতি যেটা আমরা বুঝতে পারছি যে আমরা এই মানে কি বলবো, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে আলোচনা চাই না, আমরা এটাই চাই বোধহয়। আমরা এটাই আমাদের কাছে এখন ভবিতব্য হয়তো হয়ে যাচ্ছে আগামী 2026-এর ইস্যু, ভোটের ইস্যু, যে এই ধর্মীয় বিভাজন বা ধর্মীয় মেরুকরণ। আমার কাছে সেটা প্রশ্ন নয়, কিন্তু সাধারণ মানুষ তাদের কিন্তু গণতান্ত্রিক অধিকার তারা তাদের নিজের মতন দেবে। কারো কোনো বক্তব্য, কারো কোনো সকল, কারো উস্কানি তারা কিন্তু ভোট দিয়ে তারা করবে। অর্থাৎ মানুষ সচেতন, আমি এটা বিশ্বাস করি, কারণ মানুষ সচেতন বলেই তারা প্রত্যেকবার তাদের পছন্দের লোককে তারা জনমত দিয়ে নিয়ে আসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে রাজনৈতিক বিস্তার যত সময় যাচ্ছে এগোচ্ছে বাংলার রাজনীতিতে এবং অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা কোন দিক, কোথায় গিয়ে শেষ হবে আমি এটাই তো বুঝতে পারছি না। আলটিমেটলি শাসক দল, বিরোধী দল কোথাও তো একটা জায়গায় গিয়ে মানুষের কথা বলবে, মানুষের কথা ভাববে, সেটার কি আর কোনো জায়গা আছে এই মুহূর্তে? দেবাচিতা, দেখুন, আজকে এই বহুত্ববাদ দেশে, বহুত্ববাদিত্ব যেখানে রয়েছে সেখানে তো অনেক দল নিয়ে লড়াই হচ্ছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে লড়াইটা কিন্তু দাঁড়িয়ে গেছে কে হিন্দুর দিকে, কে মুসলিমের দিকে, মানে এই যে সংখ্যালঘুর দিকে কারা, এবং ভোটটা পুরোপুরি সেই জায়গায়, এবং পোলারাইজ হয়ে যাচ্ছে, পুরোটাই পোলারাইজ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস বা সিপিএম এর কোনো জায়গা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মানে এটাই হয়তো একটা গেম প্ল্যান, এবং সেই গেম প্ল্যানটা সাকসেস। কিন্তু আপনি ভাবুন, মাত্র 9% ওয়াক অফ সম্পত্তি, 9% মাত্র পশ্চিমবঙ্গে, বাকি 91% কিন্তু নয়। এই 9% নিয়ে এত কিছু, যেটা বিজেপির মুখপাত্র বলছিলেন যে কালীঘাটে হয়তো টাকাগুলো পৌঁছেছে, আমি জানি না সত্যি মিথ্যে কি, কিন্তু আমার পরের প্রশ্ন থাকবে কালীঘাট থেকে টাকাটা কোথায় গেছে? কারণ আপনি দেখুন, এতগুলো দুর্নীতি হয়ে গেল, এত ইনভেস্টিগেশন হলো, একটাও কনভিকশন হলো না কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষকে করতে হবে। দুর্নীতি হয়েছে, টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে, এবং সেটার মধ্যে আমরা যেখানে কথা বলছি, আমি বারবার বলছি সাধারণ মানুষ নিশ্চয়ই সচেতন, কিন্তু আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষকে বুঝতে হবে যে কোন দল ঠিক কি চাইছে, এবং আজকে যে জিনিসটা আজকে হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা ছিল না এরকম নয়, কিন্তু শুয়েছিল সেই জিনিসটা, কিন্তু আজকে উস্কে দেওয়া হয়েছে। সাধারণ মানুষও আজকে বলতে শুরু করেছে হিন্দু আজকে অরক্ষিত, সাধারণ মানুষ আজকে বলতে শুরু করেছে মুসলিম আজকে বিপদগ্রস্ত। এই জায়গা থেকে মানুষকে বেরোতে হবে। আমরা মানে সেই কাজী নজরুলের কথায়, হিন্দু মুসলিম মানে একই বৃন্তে দুটি কুসুম, এই বোধ, এই কালচার, এই জিনিসটাকে ফিরিয়ে আনতে হবে। এটা কোন দল ফেরাতে পারবে, কোন দল গুড গভর্নেন্স দেবে, এটা তো মানুষকে ডিসাইড করতে হবে। সুপ্রিয়বাবু, ঠিক, অবভিয়াসলি অন্যরা যে বিষয়টা সামনে আসছে, অবভিয়াসলি মানে এই ওয়াক অফ সংশোধনী বিলের প্রতিবাদ রাজ্যে যে একটা পরিবেশ অস্থির করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এ রাজ্যে আরও একটা বিষয়, লাস্ট সপ্তাহখানেক আগে যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে যে সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি হারাদের শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গেছে। সেই ইস্যু নিয়ে কিন্তু আর কেউ কথা বলছে না। কিছু লোককে দিল্লি পাঠানো হয়েছে, সেটাও বলা হচ্ছে যে তোমরাই পাঠিয়ে দিয়েছো প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নালিশ জানাতে। 26 না 1 লক্ষ, এফেক্টেড 1 লাখ। আমি একটা কথা বলি সুপ্রিয়, তাহলে এটাও কি কোথাও, এটা কি কোথাও, আমার প্রশ্ন এটাই, তাহলে কোথাও মনে হয় যে জন্য রাজ্য সরকার আজকে সব থেকে বড় দায়ী হিসাবে পরিণত হয়েছে কোর্টের কাছে, যে ব্যর্থতা এসএসসি, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, কোথাও কি জিনিসটাকে আইওয়াশ করে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে এখানে পাঠিয়ে দাও? রাজ্য সরকার ঘোরানোর ব্যাপার নয়, ঘোরাতে চাইছে
বিজেপি। এবার আমি কেন বলি, রাজ্য সরকার বলেছে 26,000, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছেন এই 26,000 যাদের চাকরি গেছে যোগ্যদের কোনো অবস্থাতেই চাকরি না যায়, তার জন্য ক্লারিফিকেশন চেয়েছে এবং সেটা কোর্টের বিষয়, কোর্টে কিন্তু তাদের যাওয়া হয়েছে ক্লারিফিকেশনের জন্য করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না, আজকে ক্লারিফিকেশন চাইতেই পারে, আজকে ক্লারিফিকেশন চাইতেই পারে, কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইতেই পারে, সেই ক্লারিফিকেশনটা চেয়েছে। আজকে এটা আইনত ব্যাপার, যে আইনতভাবে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে যোগ্যদের কোনো অবস্থাতেই চাকরি যাবে না। অতএব কেউ যদি চায় এটাকে ঘুরিয়ে দিতে, ঘোরানোর কোনো ব্যাপার নেই। এখানে দাঙ্গা লাগিয়ে আমরাও চাই না দাঙ্গা হোক, কিন্তু দাঙ্গা হবে, দাঙ্গা হচ্ছে করে আরো দাঙ্গা ছড়িয়ে যাচ্ছে। যে মুখ্যমন্ত্রী বলেছেন আজকের মিটিং এ দাঁড়িয়ে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, অথচ একবার শুধু উনি এসএসসি কে বলতেন ঠিক জিনিসটা জমা দিতে, তাহলে আজকে আর এই জিনিসটাই হতো না, সেটা উনি বলেন। নিজেদের দেশে নিজেদের এই হিন্দু হোমল্যান্ডে আজকে তারা ঘর ছাড়া, তারা অন্য জায়গায় গিয়ে বাধ্য হয়েছে সেই 400 ফ্যামিলি। কিসের জন্য? তার কারণ হচ্ছে হিন্দু বলে। সুতরাং হিন্দুদের কথা ভারতীয় জনতা পার্টি বলে আসছে, বলবে। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু হোমল্যান্ডে যারা এখানে সব রকম রাজনীতি বহুত্ববাদে বিশ্বাস করে, সেই বহুত্ববাদ আমরা নষ্ট হতে দেব না। এটা ভারতীয় সংস্কৃতি আমরা নষ্ট হতে দেব না। হিন্দু সংখ্যা আছে বলে আমরা বলছি না। অনিন্দ যেটা বললো সেটা মানে যে কি ধরনের কথা, অনিন্দ একটা বিতর্ক সবাই বসে কি করে এই কথাটা বললো। 14 সাল থেকে 2024 16 থেকে 25 এর মধ্যে কে যোগ্য কে অযোগ্য তার লিস্ট দিয়েছে। না, আমি এটাই বলতে চাই যে এসএসসি যদি হলফনামা দিয়ে পরিষ্কার করে বলতো এই লোকগুলো অযোগ্য, তাহলে এই 26,000 টাকা খেয়েছে যারা, যাদের চাকরি এখন তো সেই লিস্ট, এখন তো সিবিআই দেওয়া না, সিবিআই দেওয়া লিস্টই এসএসসি সিবিআই দেওয়া তথ্য এসএসসি আবার নতুন করে সেই মিরর ইমেজ দেবে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, সময় একদম নেই। আমি এটাই বলছি দেখো, বেশ আমি এটাই বলছি, সনাতনী হিন্দুদের হয়ে এক মিনিট সনাতনী হিন্দুদের হয়ে হয়তো প্রীতম বলছে, সংখ্যালঘুদের হয়ে হয়তো তৃণমূল বলছে বা অনিন্দা বলছে, কিন্তু আমরা মানুষের কথা বলতে চাই। বেশ আমরা মানুষের কথা বলতে চাই। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। যারা আজ মুর্শিদাবাদ থেকে অন্য শরণার্থী শিবিরে আছে তারা শান্তিতে বাড়ি ফিরুক, নিজের ঘরে ফিরুক। এবং দেশের স্বরাষ্ট্র দপ্তর, প্রধানমন্ত্রী দপ্তর, রাজ্যের প্রশাসনিক যারা দায়িত্বে আছেন, তারা সবাই মিলিয়ে যদি আজকে এই অশান্তি রুখতে পারে, তাহলেই সাধারণ মানুষের জয় হবে, আর কারো জয় নয়। এখানে কে এগিয়ে কে পিছিয়ে, কে ভুল করেছে, কে রাজনীতি করেছে, কে চক্রান্ত করেছে, এই বিষয় যত সামনে আসবে না, আরও বিষয়টা জটিল হবে। আমরা চাই শান্তি ফিরুক, দাঙ্গা নয়। মানুষ তার নিজস্ব জীবনযাত্রা যেন শান্তিভাবে কাটাতে পারে। উপস্থিত সমস্ত অতিথি অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন নিউজ টাইম, এনি টাইম।